সিপিএমের অত্যাচারে প্রত্যেকেই আমরা অত্যাচারিত এমনভাবে হয়েছি যে সিপিএমের থেকে মুক্তি চেয়েছিলাম। আর মুক্তি যিনি দেবেন বলেছিলেন, যিনি নতুন পরিবর্তনের কথা বলেছিলেন, তিনি আরও বেশি সিপিএমের থেকে অত্যাচারী একটা শাসক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করলেন। বুদ্ধবাবুর যে মানে বলা যায় দুর্নীতিমুক্ত একটা জীবন ছিল, সেই জীবন কোথায় এখন নেতাদের? কার এখন আছে? কোন মুখ্যমন্ত্রী, কোন মানে নেতাদের আছে? বুদ্ধবাবু তো নিষ্কলঙ্ক ছিলেন। বুদ্ধবাবু জ্যোতিবাবুর থেকে ভিন্ন ভাবনা নিয়ে, সিপিআইএম দলের থেকে ভিন্ন ভাবনা নিয়ে বলা যায় যে বাঙালিকে আবার তার পুনঃ গৌরবের জায়গায় ফিরিয়ে দেওয়ার একটা শেষ লড়াই লড়েছিলেন, যদিও পরাজিত হয়েছিলেন। বুদ্ধবাবু প্রশাসনের স্বচ্ছতা, দায়বদ্ধতা আনবার জন্য ডু ইট নাও একটা পলিসি চালু করেছিলেন। বুদ্ধবাবু সেই ব্যক্তি ছিলেন যিনি বুঝতে পেরেছিলেন যে পশ্চিমবাংলার মুসলিম সমাজের যদি শিক্ষা না দেওয়া যায়, তাহলে এই মাদ্রাসা শিক্ষার মধ্য দিয়ে যে শিক্ষা অশিক্ষা চলছে সেটা ঠিক নয়। আবার একই সাথে সিপিআইএম দলটা বুদ্ধবাবুর জন্য আপদ বিপদ হয়ে দাঁড়ালো। আজকে বুদ্ধবাবুর তিরোধান দিবস। পশ্চিমবাংলার রাজনীতিতে বুদ্ধবাবুর পতন বাংলার এবং বাঙালির জীবনের একটা স্বপ্নের মৃত্যু। কারণ সিপিএম 34 বছরে সব ভালো কাজ করেছিল একেবারেই নয়, কিন্তু বুদ্ধবাবু সিপিএমের রাজনৈতিক সংস্কৃতি থেকে আমাদেরকে বের করে আনতে চেয়েছিলেন, এনে বাঙালিকে একটা নতুন সংস্কৃতিতে ঢোকাতে চেয়েছিলেন। বুদ্ধবাবু জ্যোতিবাবুর থেকে ভিন্ন ভাবনা নিয়ে, সিপিআইএম দলের থেকে ভিন্ন ভাবনা নিয়ে বলা যায় যে বাঙালিকে আবার তার পুনঃ গৌরবের জায়গায় ফিরিয়ে দেওয়ার একটা শেষ লড়াই লড়েছিলেন, যদিও পরাজিত হয়েছিলেন। কারণ তার লড়াইয়ের বাধা হয়ে দাঁড়িয়েছিল তৎকালীন তৃণমূল কংগ্রেস এবং তার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালির যে শিল্প সংস্কৃতি সাহিত্যের জন্য সারা পৃথিবীর কাছে সমাদৃত হয়ে উঠেছিল এক সময়, যে বাঙালি নবজাগরণের সূচনা করেছিল ভারতবর্ষে, যে বাঙালি রামমোহন থেকে শুরু করে সত্যজিৎ রায়ের মধ্য দিয়ে উত্থান ঘটেছিল, তার পতন যখন হলো, সেই পতন মানে পিছিয়ে যাওয়া বাঙালিকে আবার নতুন করে স্বপ্ন দেখিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু তার দল বাধা হয়ে দাঁড়িয়েছিল, বিরোধী রাজনৈতিক দল হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। দেখো মানে বুদ্ধবাবু কী পরিবর্তনগুলো আনছিলেন। বুদ্ধবাবু প্রশাসনের স্বচ্ছতা, দায়বদ্ধতা আনবার জন্য ডু ইট নাও একটা পলিসি চালু করেছিলেন, যেটা বহুদিন পরে মানে বামেদের বিরুদ্ধে বলা যায় একটা স্লোগান তিনি এনেছিলেন, যে বামেরা বছরকে বছর ভাঙতে হবে, বন্ধ করব, ইনকলাব জিন্দাবাদ, কারখানা বন্ধ করে দাও, সেই বামেদের সংস্কৃতির থেকে বাইরে এসে তিনি ডু ইট নাও স্বচ্ছভাবে একটা প্রশাসন পরিচালনা করবার ডাক দিয়েছিলেন। বুদ্ধবাবু সেই ব্যক্তি ছিলেন যিনি বুঝতে পেরেছিলেন যে পশ্চিমবাংলার মুসলিম সমাজের যদি শিক্ষা না দেওয়া যায়, তাহলে এই মাদ্রাসা শিক্ষার মধ্য দিয়ে যে শিক্ষা অশিক্ষা চলছে সেটা ঠিক নয়, সেটা আধুনিক পশ্চিমবাংলা গড়ে উঠতে পারে না। ফলে বাঙালি জীবনে বুদ্ধদেববাবু একটা অগ্রগণ্য দূত হিসাবে উঠে এসেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে মাদ্রাসা শিক্ষার মধ্য দিয়ে যে শিক্ষা চলছে সেটা ঠিক নয়। বহু মাদ্রাসা শিক্ষা মানে স্কুলগুলো নিয়ে তার সন্দেহ ছিল, কিন্তু তার দল সিপিআইএম একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল সেক্ষেত্রে। শেষ পর্যন্ত মাদ্রাসার আধুনিকীকরণের স্বপ্ন দেখলেও স্বপ্ন পূরণ করে যেতে পারেননি বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেববাবু বুঝতে পেরেছিলেন যে ইনকলাব জিন্দাবাদ করে এই শিক্ষিত ছেলেমেয়েদের চাকরি দেওয়া যাবে না, এবং এই আধুনিক শিক্ষা দিতে হবে, প্রযুক্তি নির্ভর শিক্ষা দিতে হবে। বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবাংলাতে এক লব্ধে 50টার বেশি 54টা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর ব্যবস্থা করলেন। প্রত্যেকটা জেলাতেই এখন প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ দেখো, বুদ্ধবাবুর নেতৃত্বে সেটা গড়ে উঠল। বুঝতে পেরেছিলেন যে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছেলেমেয়েরা তাদের আধুনিক শিক্ষা দিতে হবে, প্রযুক্তি নির্ভর শিক্ষা দিতে হবে,
এবং তথ্য প্রযুক্তি শিল্পের উপর জোর দিতে হবে। তিনি বিভিন্ন জায়গায় প্রাইভেট কলেজগুলো একের পর এক তৈরি করতে লাগলেন। এবং সেই সময় বুদ্ধবাবুর অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ সঙ্গী হিসাবে গৌতম দেব উঠে আসলো। এই যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস দেখবে মাঝে মাঝে এই দাবি করে যে নিউ টাউনটা আমরা তৈরি করেছি। এই নিউ টাউন তৈরি করেছে গৌতম দেব। রাজারহাটে বরঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছে এবং ফাইল নিয়ে দেখাতো যে সিপিএম কি করে জমি কেড়ে নিয়েছে এবং প্রযুক্তির বিরুদ্ধে এবং এই কারখানার বিরুদ্ধে এবং তথ্য প্রযুক্তির বিরুদ্ধে তখন আন্দোলন করে তুলেছিলেন এই তৃণমূল কংগ্রেস। তথ্য প্রযুক্তি শিল্পটাকে আধুনিক শিল্প, এটা আমাদের যুব সমাজের যার কাজ পাওয়ার সুযোগ আছে, ফলে সেই শিল্পটাকে গড়ে তুলবার পেছনে গৌতম দেবের বিরাট ভূমিকা আছে। মনে রাখবে, এখন তৃণমূল কংগ্রেস পতাকা তুলে বলে আমরা তৈরি করেছি, এই সমস্ত কিন্তু গৌতম দেব তৈরি করা। এবং জমিটা না থাকলে আজকে ওই ইকো পার্ক তৈরি করতে পারত। এবং সবশেষে তোমায় আমি যেটা বলতে চাই, তিনি ভারী শিল্প বুঝতে পারলেন যে কেবলমাত্র তথ্য প্রযুক্তি নয়, ভারী শিল্পর উপর জোর দিতে হবে। টাটাদেরকে ডেকে আনলেন। তুমি জানো যে গাড়ি শিল্প সবচেয়ে দ্রুত বিকাশিত শিল্প এবং তার সহযোগী শিল্প মিলে বিরাট সংখ্যক মানুষের কাজের সুযোগ সিঙ্গুর শুরু করলেন। ৭৫% কাজ হয়ে গেছে এমন শিল্পকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত গলা টিপে মেরে ফেললেন। এবং তারপরে তার সরকার যখন আসলো, সেটা কেএমসির বুলডোজার দিয়ে উড়িয়ে দিলেন। এবং একই সাথে সমাধি ঘটল বাঙালির মধ্যবিত্তের স্বপ্নের। এই একই সাথে তুমি দেখবে বুদ্ধদেব বাবু উন্নয়নের যে ভাবনা চিন্তা নিয়ে বাঙালিকে আবার প্রতিস্থাপন করতে চেয়েছিলেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বাধা হয়ে দাঁড়িয়েছিল বিরোধী নেত্রী হিসেবে সেইভাবে কোঅপারেটিভ অ্যাটিটিউড নিয়ে শিল্পের বিকাশ ঘটেনি। যেভাবে তামিলনাড়ু, কর্ণাটক বা অন্য গুজরাটের মতন রাজ্যে শাসক বিরোধী এক হয়ে শিল্পের উন্নয়নের প্রশ্নে তাদের মধ্যে একটা সহযোগিতা মিনিমাম থাকে, আমাদের রাজ্যে তা থাকে না। যে যখন শাসক থাকে তাকে তীব্র বিরোধিতা এমনভাবে করা হয় যে উন্নয়ন সেখানে আটকে যায়। পশ্চিমবাংলাতেও বুদ্ধবাবুর স্বপ্ন সেইভাবে আটকে গেল। আবার একই সাথে সিপিআইএম দলটা বুদ্ধবাবুর জন্য আপদ বিপদ হয়ে দাঁড়ালো। সিপিআইএম দলে লক্ষণ শেঠের মতন লোকরা বুদ্ধবাবুর স্বপ্নকে চুরমার করে দিল। যখন সালেম গোষ্ঠীকে এনে তিনি কেমিক্যাল হাবের স্বপ্ন দেখছেন, তিনি তার ঘোষণার আগেই একটা নোটিশ জারি করে দিলেন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে লক্ষণ শেঠ। মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লেন, তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়ে পড়ল। এবং দিনের শেষে তোমায় আমি বলছি, নন্দীগ্রামে কেমিক্যাল হাব তো হলোই না, বরঞ্চ বুদ্ধবাবু সংখ্যালঘু মুসলিমদের সমর্থন হারালেন। প্রায় নানা রকম মিথ সেই সময় চালু হলো। লক্ষ লক্ষ মারা শয়ে লোককে নাকি মেরে ফেলা হয়েছে, তারপরে জমি সব অধিগ্রহণ করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের মিথ চলল। এবং একই সাথে তোমায় আমি বলতে চাই যে শালবনী সমেত তোমার গিয়ে বন্দর তোমার গিয়ে সমুদ্র বন্দর থেকে শুরু করে একটার পর একটা উদ্যোগ তিনি নিয়েছিলেন। শালবনীতে তো মাওবাদীরা তাকে বোম বিস্ফোরণ করে উড়িয়ে দিতে চেয়েছিল, অল্পের জন্য প্রাণ বেঁচেছিলেন। তো এহেন বুদ্ধদেব বাবু বলা যায় যে সিপিএমের সংস্কৃতির থেকে সরে গিয়ে একটা বাঙালিকে আবার প্রতিষ্ঠা করবার শেষ উদ্যোগ নিয়েছিলেন। তিনি যে ধরনের শিল্প সংস্কৃতির মানুষ ছিলেন, আর আজকেও মুখ্যমন্ত্রী, সেদিনেরও মুখ্যমন্ত্রী, আজকেও মুখ্যমন্ত্রী। সেদিন আমরা বুদ্ধবাবুর দলের অনেক সমালোচনা করেছি, আজও করব, কিন্তু আমি বলছি যে আজকে যেন কোনো মেলাতে পারি না কারা শাসন করছে আর তখন কারা শাসন করেছে। তখন ওটাকেই আমাদের খারাপ লাগতো, আর আজকের দিনের কোন লেভেলে খারাপটা হয়েছে। এবং তোমাকে আমি বলছি, সেই সময় এবং আজকেও যদি বুদ্ধবাবু বেঁচে থাকতেন, তারপরেও আমি বলতাম সিপিআইএম দল আপদ বিপদের মতনই তার কাছে থাকতো। তার কারণটা হলো সিপিআইএম দলের পাড়ায় পাড়ায় যে ধরনের মোস্তানি, পাড়ায় পাড়ায় যেভাবে লোকাল কমিটি, জোনাল কমিটির মাধ্যমে সমস্ত কাজ করতে হবে, পার্টিতন্ত্র যেটা প্রতিষ্ঠা করেছিলেন পাড়ায় পাড়ায়, মানুষ ফেড আপ হয়ে গেছিল। মানুষ চাইছিল না যে এই পার্টিতন্ত্রের মধ্যে আর থাকি। ফলে বুদ্ধবাবুর শত স্বপ্ন
মানুষ কিন্তু সেদিন বিসর্জন দিতে রাজি ছিল বা মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে সাথ দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একমত হয়ে গিয়েছিল। অনেকটাই বলা যায় জাদু বলে, কারণ সবাই সিপিএমের প্রতি এতটাই বীতশ্রদ্ধ ছিল, সিপিএমের পার্টিতন্ত্র এমনভাবে গেড়ে বসেছিল, মানুষ সেখান থেকে মুক্তি চাইছিল। ফলে বুদ্ধবাবুর এত লালন পালন করা একের পর এক স্বপ্ন চুরমার করে দিতে মানুষের দ্বিধা হয়নি। সেদিন মানুষ কোনো বোঝার যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করেনি, সেদিন মানুষ কোনো বুদ্ধির প্রয়োগ করেনি। সেদিন সবাই প্রায় উন্মুক্ত অবস্থায় আমরা প্রত্যেকেই বুদ্ধবাবুর বিদায়ে ঘণ্টা বাজিয়েছি। এবং এইটার পেছনে একটাই কারণ ছিল যে সিপিএমের অত্যাচার। সিপিএমের অত্যাচারে প্রত্যেকেই আমরা অত্যাচারিত এমনভাবে হয়েছি যে সিপিএমের থেকে মুক্তি চেয়েছিলাম। আর মুক্তি যিনি দেবেন বলেছিলেন, যিনি নতুন পরিবর্তনের কথা বলেছিলেন, তিনি আরও বেশি সিপিএমের থেকে অত্যাচারী একটা শাসক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করলেন। ফলে আজকে যে 1 বছর আগে বুদ্ধবাবুর প্রয়াণ হয়েছে, প্রকৃতপক্ষে বুদ্ধবাবু বিরোধী রাজনৈতিক নেতা হিসাবে মাত্র 2 বছর কাজ করতে পেরেছিলেন, বাদবাকি তার কাজ কোনো কিছু হয়নি। কিন্তু আমি তোমায় বলছি, বাদবাকি সময় তিনি প্রায় অসুস্থ ছিলেন, বিছনায় ছিলেন, ফলে বিরোধী নেতা হিসেবে তিনি ভূমিকা পালন করতে পারেননি। কিন্তু আমি তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে বুদ্ধবাবু মধ্যবিত্ত বাঙালি বা সাধারণভাবে বাংলার জন্য যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্নের কিন্তু অকাল মৃত্যু হয়েছিল। একদিকে তার দল সিপিএমের অত্যাচারে, আরেকদিকে দায়িত্ব শূন্যহীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল তৃণমূল কংগ্রেসের জন্য। আজকে তার 1 বছর যে প্রয়াণ দিবস, সেই দিবসে কিন্তু আবারও তার যে স্বপ্নগুলো এবং একটা সংস্কৃতি, একটা ভদ্র মানুষের চেহারা, তার কোনো কমেন্ট আলাদা করে তুমি যদি রাখো, 2-4টা কমেন্ট ভীষণ বিতর্কিত হয়েছে, আমরা সমালোচনা করেছি। কিন্তু সামগ্রিকভাবে বুদ্ধবাবুর যে বলা যায় দুর্নীতিমুক্ত একটা জীবন ছিল, সেই জীবন কোথায় এখন নেতাদের? কার এখন আছে? কোন মুখ্যমন্ত্রী, কোন প্রধান নেতাদের আছে? বুদ্ধবাবু তো নিষ্কলঙ্ক ছিলেন। তার পরিবার, তার নিজের জন্য তিনি 1 পয়সাও কোনো দিন সরকারের নষ্ট করেননি। তার মন্ত্রীরা কেউ জেলে যায়নি আজকের মতন। বুদ্ধবাবুর শাসনকালে তার কোনো মন্ত্রীকে জেলে থাকতে হয়নি, তার কোনো এমএলএকে জেলে থাকতে হয়নি। আজকে যেটা হচ্ছে, বুদ্ধবাবুর শাসনকালে প্রশাসনে এত ব্যাপক দুর্নীতি ছিল না। দলের মধ্যে অবশ্যই কিছু দুর্নীতির ছিল, কিন্তু প্রশাসনটাকে দুর্নীতির মধ্যে নামানো। আর বুদ্ধবাবু আজকে আমরা দল এবং প্রশাসনের মধ্যে কোনো তফাৎ দেখতে পাই না। পুরো পুলিশ প্রশাসনটাই তৃণমূল কংগ্রেসের হয়ে গেছে, দলদাসে পরিণত হয়ে গেছে। বুদ্ধবাবু অন্তত একটা ডিফারেন্স করতে পেরেছিলেন, প্রশাসন এবং দলের মধ্যে একটা বিভাজন তৈরি করতে পেরেছিলেন। এই সব কিছুই আমার মনে হয় 1 বছরের প্রয়াণ দিবসে একজন রাজনীতি চর্চাকারী হিসাবে আমি স্মরণ করতে চাই। এবং তোমার চ্যানেলের মাধ্যমে আমি সমস্ত যারা শ্রোতা শুনছেন তাদেরকেও বলতে চাই যে বুদ্ধবাবুর ইতিবাচক দিকগুলো, স্বপ্ন যেগুলো আমাদের দেখিয়েছিলেন মধ্যবিত্ত বাঙালিকে আবার পুনরুত্থানের জন্য যে স্বপ্নগুলো দেখিয়েছেন, সেটা শিল্পের সংক্রান্ত হতে পারে, শিক্ষা সংক্রান্ত হতে পারে, মাদ্রাসার আধুনিকীকরণ সংক্রান্ত হতে পারে, সেগুলোকে আরেকবার আমরা স্মরণ করি এবং তার বিদেহী আত্মা যেখানেই থাকুক সেটা শান্তিতে থাকুক, এই কামনা আমরা অবশ্যই ঈশ্বরের কাছে করি।